2024-এর গণ অভ্যুত্থানে হতাহতদের চিকিৎসা দিয়ে আইনি ঝামেলায় অনেক বেসরকারি হাসপাতাল আছে মুনাফা লুটারও অভিযোগ। আকর্ষণীয় বিজ্ঞাপন আর বিদেশি মোড়কে নকল প্রসাধনীর ছড়াছড়ি, অথচ দেশেই হচ্ছে বিশ্বমানের পণ্য উৎপাদন। মাঠে মাঠে ধান কাটা উৎসব, চলছে নবান্নের আয়োজন। ভালো ফলন হওয়ায় লাভ নিয়ে আশাবাদী কৃষক। এখন ধান কাটছে, বানতে আছে, ঝাড়টি হবে। ফসল যা হয়েছে ভালো হয়েছে, তবে এবছর খরচ করেছি বেশি। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। 2024-এর গণ অভ্যুত্থানে চিকিৎসা দেয়া বেসরকারি হাসপাতালগুলোকে পড়তে হয়েছিল নানা আইনি ঝামেলায়। গোয়েন্দা নজরদারি সহ খুলে নেওয়া হয় হাসপাতালগুলোর আইটি ডিভাইস। ছাত্র জনতাকে সেবা দেয়ায় গ্রেফতারও করা হয় অনেককে। অন্যদিকে আন্দোলনকালে আহত রোগীদের বাড়তি চাপকে কাজে লাগিয়ে অধিক মুনাফা লুটেরও অভিযোগ কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। গুলিটা এসে আমার এই মাথার ডান পাশে লাগে। ডান পাশে লাগার পরে আমি আস্তে আস্তে পেছনের দিকে পড়ে যাই। তখন কথাগুলো 24-এর গণ অভ্যুত্থানে গুরুতর আহত ইউসুফের। রাজধানীর রামপুরা একরামুন্নেসা ডিগ্রি কলেজের ছাত্র। 19 জুলাই নতুন বাজার এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলি তার নাক ছিদ্র করে ডান চোখ হয়ে মাথার খুলিতে আটকে যায়। এ ঘটনায় তার ডান চোখের আলো প্রায় নিভে গেছে। 1 মাসের বেশি ছিলেন লাইফ সাপোর্টে। দীর্ঘ সময় শয্যাশায়ী থাকায় শরীরের নানা অংশ অচল হয়ে পড়ে। এখন চিকিৎসা চলছে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে। আন্দোলনে যখন শাহজাদপুর পর্যন্ত যায়, পুলিশ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই আমাদের উপর আক্রমণ করে। ওই দিন ছিল শুক্রবার, জুমার সময় ছিল। রুমমেটকে বলতেছিলাম যে আশেপাশে মসজিদ থাকলে মসজিদ থেকে নামাজটা পড়ে আসবো। এই কথা নামাজের কথা বলতেছিলাম, ঠিক তখনই একটা গুলি এসে আমার মাথায় লাগে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইউসুফের বিনামূল্যে দীর্ঘ অস্ত্রোপচার করেন নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ। জানালেন, এমন রোগীর ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা খুবই বিরল। এই ইউসুফ নবীকে আমি যখন ফার্স্ট দেখলাম, তখন দেখলাম যে সে ইনটিউবেটেড অবস্থায় আছে, মানে পুরো অজ্ঞান থাকলে যা হয়, এবং তার কোনো সেন্সই ছিল না। তার নাকের এই বাম দিক থেকে একটা বুলেট যে তার ডান দিকের পিছনে, যেটাকে আমরা রাইট টেম্পোরাল লোব বলি, সেইখানে বুলেটটার অবস্থান ছিল। অপারেশনটা প্রায় 3-3.5 ঘন্টা লাগে। সেটা করে তাকে আমরা আইসিইউতে দেই। তার মানে জ্ঞানের মাত্রাটা এতই কম ছিল, 5-6-এর মতো ছিল, যেখানে থাকার দরকার 15। বৈষম্য বিরোধী লড়াইয়ের গণজোয়ারে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই ইউসুফের মতো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াতে হয় অনেক কিশোর তরুণকে। আর এই সংকটকালে ঢাকা মেডিকেল সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা কাজে বাধা দেয়া সহ হামলা চালায় ছাত্রলীগ। আর এসব উপেক্ষা করেও সেবা থেকে যেসব হাসপাতাল পিছিয়ে যায়নি, তাদের পড়তে হয় নানা আইনি ঝামেলায়। তখন আসলে আমাদের এই রোগীগুলোকে সেবা দেওয়া খুব কঠিন ছিল, কারণ পুলিশ এবং গোয়েন্দারা তারা এসে বারবার খুঁজছিল যে এই পেশেন্ট এখানে আছে কিনা, আমরা কোনো সেবা দিচ্ছি কিনা, কারণ তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এদেরকে সেবা দেওয়া যাবে না। লাস্টে পুলিশ আমাকে ধরার জন্য আসছে যে আপনি এর মূল হোতা, আপনি এই চিকিৎসাগুলো বিভিন্নভাবে দিচ্ছেন, এদেরকে উৎসাহিত করছেন, কাজেই তারা আমাকে নেওয়ার জন্য এসেছে। তা আমি আসলে ছলে বলে কৌশলে এখান থেকে একরকম সরে যেতে হয়েছে। আমাদের লোকদেরকে এখান থেকে ধরে নিয়ে গেছে, তাদেরকে জেল খাটতে হয়েছে।
এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে যাওয়াদের চিকিৎসা না দেয়া সহ অভিযোগ রয়েছে বেশ কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা মেনে দেয়া হয়নি আহতদের বিনামূল্যে সেবা। দেলোয়ার দুলন, এখন, ঢাকা। বছরে দেশে প্রসাধনী পণ্যের প্রবৃদ্ধি ৮ থেকে ১০%, যার সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে দেশীয় প্রসাধনী প্রতিষ্ঠান, যেখানে উৎপাদিত হচ্ছে বিশ্বমানের সব পণ্য। তবে আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন আর বিদেশি মোড়কে নকল পণ্যে সয়লাভ প্রসাধনী বাজার, এতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সমন্বিত নীতি সহায়তাই পারে এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। কলিজার বোনেরা, দেখতে পারতাছো আমি কত সুন্দর করে সাজতেছি। আর যেন সবজি বিক্রির বিজ্ঞাপন, যত বেশি তত পুষ্টি। অনলাইনে পাতা উল্টালেই যেন হরেক পদের হকার, উপস্থাপনাও চটকদার। রিঙ্কেল প্রবলেম, চামড়া কুঁচকে দেওয়ার যে সমস্যা রয়েছে, সেই ত্বকে কি কি করবে সেটা লেখা রয়েছে এই সাইটটাতে, ইনগ্রেডিয়েন্ট গুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসাধনীর এমন রংচটা প্রদর্শনী আর আশ্বাসে আটকে যান অনেকেই। তরুণদের চাওয়া এসবের লাগাম টানা হোক। ফেসবুকে ঢুকলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই স্ক্রল করলে আমরা হোয়াইটনিং ক্রিমের অ্যাডভার্টাইজগুলো দেখে থাকি। হ্যাঁ, আমার বান্ধবীদের মধ্যে যারা অনেকে এটা কিনেছেন, এই হোয়াইটনিং ক্রিমগুলো ব্যবহার করেছেন, দেখে তাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়, যার জন্য তারা কিনেছে, উল্টো তাদের আরো ক্ষতি হয়ে যায়। চোখে শুধু অনলাইন নয়, যাচাই বাছাইয়ের পরও ঠকতে হচ্ছে ভোক্তাদের। মুখে সানস্ক্রিন মেখে চোখের ক্ষতিতে পড়েন হুমায়রা। সান থেকে প্রোটেকশন পেতে আমি সানস্ক্রিন ইউজ করছি, কিন্তু সেটা থেকে যে আমার চোখের বড় রকম একটা ক্ষতি হতে পারে আমিও ভাবিনি। ডাক্তাররা বলছেন যে আপনি যদি আরেকটু দেরি করে আসতেন, সেক্ষেত্রে আপনার চোখের বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে পারতো। চিকিৎসকরা বলছেন, ত্বকের সমস্যায় ভোগা 50% নারী নকল প্রসাধনী ব্যবহার করেন। আমি বলবো মোর দেন 50% পেশেন্ট ওই ধরনের ক্রিম মেখে আসে এবং আসার পরে এত সমস্যা নিয়ে আসে, যখন এটা নিয়ে আমরা নিজেরা হিমশিম খেয়ে যাই যে আসলে কি করব। অনেক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা হয়ে যায়। তবে আছে ভিন্ন চিত্র, রয়েছে নির্ভরযোগ্য দেশীয় প্রতিষ্ঠান। সুযোগ থাকছে ত্বক অনুযায়ী পণ্য কেনার। এক ছাদের নিচে সকল মানের পণ্য পাওয়াতে খুশি ক্রেতারাও। আমাদের স্কিন অ্যানালাইজারটা আপনার স্কিনটা হচ্ছে 8 ভাবে এক্সরে করে পার্সেন্টেজ অনুযায়ী দেখিয়ে দিচ্ছে কি প্রবলেমসগুলো আছে, এবং সেই প্রবলেম অনুযায়ী আপনি হচ্ছে আমাদের অ্যানালাইজারটা আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করে দিচ্ছে। ক্রিম দেখা যাচ্ছে 2600 3000 দিয়ে ইউজ করছি, সেরকমই অনেকটা ক্রিম আমাদের হচ্ছে 890 থেকে স্টার্ট হচ্ছে, 600তেও পেয়ে যাবেন অনেক ভালো ভালো ক্রিম। প্রসাধনী খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরে এর প্রবৃদ্ধি বাড়ছে 8 থেকে 10% হারে। 2027 সালে এ খাতে প্রবৃদ্ধি দ্বিগুণ হওয়ার আশা তাদের। তবে আমদানি নির্ভরতা কমাতে দরকার নীতি সহায়তা। উৎপাদন ক্ষমতাও বাড়তেছে, আর এটার অর্থনীতির একটা বড় একটা অপরচুনিটি অলরেডি আমাদের হাতছানি দিচ্ছে। যেরকম গার্মেন্টস শিল্প আমাদের বাংলাদেশে একটা ভালো জায়গা আছে, ঠিক আমি আশা করি যে এই শিল্পটা কিন্তু সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে প্রায় $3 বিলিয়ন ডলারের একটা মার্কেট এবং 8 to 10% হারে গ্রো করছে। বাংলাদেশে আমাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটি, আমি বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। সমন্বিতভাবে কোনো একটা নীতি তৈরি করতে হবে। লোকাল কোম্পানিগুলি কিন্তু অ্যারাউন্ড 30%-এর মতো কন্ট্রিবিউট করে, 32%, যেটা প্রায় 3% বেড়ে গেছে। তো এটা খুব গুড নিউজ, তার মানে লোকাল কোম্পানিগুলি আরও কম্পিটিটিভ হচ্ছে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, কেউ দেশীয় পণ্য উৎপাদন করতে চাইলে তাকে সহযোগিতা করবে সরকার, তবে নৈতিক জায়গায় থাকতে হবে স্বচ্ছ। যদি দেশীয় পণ্য উৎপাদন করেন তাকে সরকার উৎসাহিত করবে। এখানে সরকারের উৎসাহের কার্পণ্য নাই, এবং প্রয়োজনে ব্যাংকিং চ্যানেলে বা অন্য চ্যানেলে সাহায্য করে আসছে, করে থাকবে, এটা চলমান আছে। অর্থনীতিবিদরা মনে করছেন, দেশীয় কসমেটিক্সের রপ্তানি বাড়াতে পণ্যে আনতে হবে বৈচিত্র্যতা। দেশের জন্য এক ধরনের ডিজাইন এবং বিদেশের জন্য এক ধরনের ডিজাইন, দুইটার মধ্যে রাখতে হবে। প্লাস এই প্রোডাক্ট যদি আমার হালাল করা যায়, তাহলে আমরা মুসলিম মার্কেটগুলো ধরতে পারবো। এই স্কিন অ্যানালাইজারের মাধ্যমে খুব সহজেই ত্বকের ধরন এবং সমস্যা চিহ্নিত করা যায়। তবে বাংলাদেশিরা
যে বিদেশি পণ্য ব্যবহার করে তার বেশিরভাগই এই বাংলাদেশিদের ত্বক এবং এখানকার আবহাওয়ার উপর নির্ভর করে তৈরি করা হয় না। তাতে বেশিরভাগ সময়ই ত্বকে ব্যবহার করার পর একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্লেষকদের মত, এই বিদেশি পণ্য ব্যবহার কমানোর পাশাপাশি দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও বাংলাদেশিদের ত্বকের উপর নির্ভর করে পণ্য উৎপাদন বাড়াতে হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। নবান্নের আয়োজনে নামে হেমন্তের ভোর, হিম কুয়াশার ভোরে উকি দেয় সকালের সোনা রোদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন ধান কাটা উৎসব। ব্যস্ত সময় পার করছেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষকরা। উৎপাদন খরচ মিটিয়ে মাথায় ঘোরে লাভ লোকসানের হিসেব। এ অবস্থায় চাষির ঠোঁটে হাসি ফোটাতে পারে বাজারে ধানের যৌক্তিক দামে। যশোর থেকে রিপন হোসেনের পাঠানো তথ্য এবং এনামুল হকের ছবিতে থাকছে বিস্তারিত। হেমন্ত মানেই হিমকুয়াশার ভোর। শুভ্র চাদর উল্টে উকি দেয় সকালের সোনারোদ। তসবি দানার মতো ধানের শীষে দোল খায় শিশির বিন্দু। আবহমান গ্রামবাংলার এই চিত্রে মিশে আছে কৃষিনির্ভর জনগোষ্ঠীর সুখ সুবিধার গল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর সহ আশপাশের বিভিন্ন এলাকায় এখন ব্যস্ত কৃষক। জমিতে পেকে ওঠা সোনালী ধান গোলায় তুলতে মাঠে মাঠে চলে কৃষকের কাস্তে। চোখে চোখে ঝিলিক দেয় সমৃদ্ধির স্বপ্ন। পুষ্টি না হয় কারণে ধানে ওয়েট হয়নি, এখন ধান কাটছে, বানতে আছে, ঝাড়টি হবে। ফসল যা হয়েছে ভালো হয়েছে, তবে এবছর খরচ পড়েছে বেশি। আমার মনে হয় লাখখানেক টাকা বিক্রি হবে। তবে উৎপাদন খরচ উঠিয়ে লাভের অঙ্ক কতটা যুক্ত হবে সেই দুশ্চিন্তাও কম নয়। সার, কীটনাশক ও জলাবদ্ধতার ক্ষতির পাশাপাশি শ্রমের মজুরি শোধ করতেই শূন্য হয়ে ওঠে প্রাপ্তির পাল্লা। এত কিছুর পরও চাষির ঠোঁটে হাসি ফোটাতে পারে বাজারে ধানের দরের সূচক। সার 3 বারের জায়গায় 4 বারও দিতে হয়েছে অনেক জমিতে। যে খরচ হয়েছে তা ধান বেশি খরচ উঠবে না। নিজে যদি কাটিয়ে যদি ঘরে উঠানো যায় তাহলে মনে করেন দূরটা থাকবে। দাম যদি ভালো হয় তাহলে চাষাবাসি হবে। জেলার কৃষি বিভাগ বলছে, বিরূপ আবহাওয়া ও পোকামাকড়ে আক্রমণের পরও উৎপাদন ভালোই হয়েছে। বাজার দর ভালো হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। জমিগুলো দ্রুত ধান অপসারণ করে আমাদের রবি ফসলের আবাদের দিকে আমাদের নজর দিতে হবে। আমরা ইতিমধ্যে রবি ফসলের কিছু প্রণোদনাও সম্পন্ন করেছি। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি বছর জেলায় 1,40,295 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যার বাজার মূল্য 3,210 কোটি 27 লাখ টাকা। গত বছরের চেয়ে বেশি অন্তত 210 কোটি 27 লাখ টাকা। এখন যশোর। এদিকে শীতের শুরুতেই চুয়াডাঙ্গায় খেজুর গুড় তৈরির ধুম পড়েছে। গাছিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রস সংগ্রহের পর গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, জানাবেন মৌসুমে চুয়াডাঙ্গায় কি পরিমাণ খেজুর গুড় এবং পাটালির উৎপাদন হয় এবং স্থানীয় অর্থনীতিতে এর অবদান কতটা? রওশন, চুয়াডাঙ্গা কিন্তু খেজুর গুড়ের জন্য বিখ্যাত। শীতের আমেজের সাথে এই খেজুর গুড় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা আছি চুয়াডাঙ্গার হিজলগাড়ি গ্রামের কোটালি এলাকায়। এই গ্রামে আসলে সকাল থেকেই এসে দেখেছি যে আসলে গ্রামের যারা গাছিরা আছে তারা কিন্তু আসলে এই খেজুর গাছ, যে সারিবদ্ধ যে খেজুর গাছগুলো আছে রাস্তার ধারে বা গ্রামে, সেখানে কিন্তু আসলে গাছে যে হাঁড়ি বাঁধা রয়েছে, সেই হাঁড়ি থেকে রস সংগ্রহে এক প্রকার ব্যস্ত সময় পার করছে। গাছিরা যখন রস সংগ্রহ করছিল তখন তাদের হাতে দা, কাস্তে সহ নানা সরঞ্জাম আসলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি বেশ কিছু গাছির সঙ্গে আমার কথা হয়েছিল। গাছিরা যেমনটি বলছেন যে আসলে শীতের এই মৌসুমকে কেন্দ্র করে তারা প্রতি বছর আসলে অপেক্ষায় থাকে এবং শীত আসার সাথে সাথে আসলে তারা গাছ প্রস্তুত করে রস সংগ্রহের জন্য। এবং আসলে এখন কিন্তু যেটি চলছে সেটি হচ্ছে রস সংগ্রহ করে আসলে গুড় তৈরির জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে।
বেশ কিছু গাছি আমাকে যেমনটি জানিয়েছে যে শুধু গাছিরাই নয়, এই রস সংগ্রহ এবং গুড় তৈরির সাথে কিন্তু আসলে নারীরা, বিশেষ করে গ্রামীণ যারা নারী আছে, তারা কিন্তু আসলে এই কর্মযজ্ঞে একটা বড় ভূমিকা রাখে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ হয়। এই রস সংগ্রহ, গুড় তৈরি এক আসলে অপরূপ দৃশ্য আসলে সকালে শুধু সকালেই নয়, এই বিকালের পরে যখন সূর্যাস্ত যায় সেই সন্ধ্যায় কিন্তু আসলে এই রস সংগ্রহ এবং গুড় তৈরির এক প্রকার কর্মযজ্ঞ চলে। আমার সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের কথা হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চুয়াডাঙ্গায় এবছর 2,70,000 আসলে গাছ প্রস্তুত আছে। এই 2,70,000 গাছ থেকে কিন্তু 2,700 মেট্রিক টন এবার গুড় উৎপাদন হবে। প্রতিটি গাছ থেকে গাছিরা কিন্তু আসলে 10 কেজি আসলে রস সংগ্রহ করে এবং এই 10 কেজি প্রতিটি ভার মিলে যে 10 কেজি রস সংগ্রহ হয়, সেই 10 কেজি রস থেকে কিন্তু 7 থেকে 8 কেজি গুড় তৈরি হয়, এমনটি বলছেন গাছিরা। তো সব মিলিয়ে কিন্তু আসলে রস সংগ্রহ এবং গুড় তৈরি এই দৃশ্য আসলে অপরূপ এক দৃশ্য। তো সবশেষ মিলিয়ে খেজুর রস সংগ্রহ এবং গুড় তৈরি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। রওশন। শীতের শুরুতেই গাছের থেকে রস সংগ্রহের পর খেজুর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। সে খবরই চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না দ্রব্যমূল্যের লাগাম। মাত্র 2 হাত বদলে বাড়ছে উৎপাদিত সবজির দর, হয়ে যাচ্ছে দ্বিগুণ। যদিও দাম বাড়ার জন্য হাটের শ্রমিক, পরিবহন সহ নানা খরচকেই দুষছেন বিক্রেতারা। কাঁচা সবজির মূল্য নির্ধারণের সুনির্দিষ্ট কাঠামোর অভাবেই বিক্রেতারা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। সজীব আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুমা আক্তার। শিশির ভেজা সবুজে চোখ জোড়ানো ঘিয়ে বর্ণের ফুল। চলতি বছর উৎপাদন ভালো হওয়ায় খুশি রাজশাহীর চাষিরা। তাই তো পাতার আবরণ ছাড়িয়ে এসব ফুলকপি বাজারে আনতে দারুণ ব্যস্ত তারা। জমিতে উৎপাদন ভালো হলেও উল্টো চিত্র দামের ক্ষেত্রে। প্রশ্ন উঠছে, কেন বাড়ছে এই দাম? চাষিরা বলছেন, প্রতি বিঘা ফুলকপি চাষে তাদের খরচ 60 থেকে 80,000 টাকা। পাইকারিতে প্রতিমন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2700 টাকায়, কেজিতে যার দাম পড়ছে 60 থেকে 68 টাকা। এবার বিঘায় 2 থেকে 2.5 লাখ টাকা লাভের আশা তাদের। এখন ওজনের পরিমাণটা ভালো, আগে যেগুলো ছিল ওগুলোর ওজনের পরিমাণ অনেকটাই কম ছিল। তো গড়ে আশা করা যায় 8.5 লাখ 9 লাখ টাকা 5 বিঘা জমিতে আমি পাবো। সবজির দাম সবসময় নিয়ন্ত্রণ থাকে না, এবার তো মোটামুটি ভালো বাজার হচ্ছে, এত বাজার আশা করা ছিল না। অত খরচ লাগে না, কিন্তু যখন সুযোগ পায় তখন ব্যাপারীরা তখন বেশি দামে বিক্রি করে, বেশি লাভের আশাতেই। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। তবে মাঝে পেরোতে হবে বেশ কিছু ধাপ, আর এই ধাপ বদলের সাথে সাথে বদল আসবে এর দরেও। এবার মাঠ থেকে এই সবজি কৃষকের হাতে পৌঁছতে এর দামের পার্থক্য ঘটে কতটা, সেটাই দেখব স্থানীয় হাট বাজারে। মাঠের ফুলকপি আনা হয়েছে পাইকারি বাজারে, কেজিতে দাম বেড়েছে 7 থেকে 10 টাকা। এছাড়া জমিতে কেজি প্রতি 50 টাকা বিক্রি হওয়া সিম বিক্রি হচ্ছে 80 টাকায়। 1 হাত বদলেই সবজি ভেদে দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, হাটের খাজনা সহ নানা খরচের সমন্বয় করতেই নাকি বাড়ছে এই পরিমাণ দাম। 2400 টাকায় যদি আমরা কিনি, তাহলে এর পিছনে আমাদের আবার খরচ আছে কেজিতে, পার কেজিতে লেবার, এই পেপার, বস্তা এগুলি দিয়ে পার কেজিতে 15 টাকা খরচ, তাহলে 24 আর এদিকে 6, 3000 টাকা মন আমাদের পড়লো। পাইকারি বাজার থেকে এসব সবজির গন্তব্য এখন জেলার বাইরে কিংবা স্থানীয় খুচরা বাজার। সেখানেও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে সবজির দাম হয়ে যায় আকাশচুম্বী। কেজিতে 4 টাকা 5 টাকা লাভ, আর পাইকারি বিক্রি হলে 1 টাকা 2 টাকা লাভ হলে আমাদের অনেক। এর থেকে ধরেন যে আমাদের 10 টাকা লাভ আসছে, কিন্তু এই বাজারের খাজনা টাজনা সব দিয়ে ধরেন হালকা কিছু লাভ থাকে। মরিচ 100 কিনা আমরা 110 বেচছি, পানি ফল ধরেন 18 কিনা 20 বেচছি, জলপাই 30 কিনা 32 বেচছি, 2 টাকা লাভ করছি।
কাঁচামালের দাম নির্ধারণে সুনির্দিষ্ট কোনো কাঠামো না থাকায় সুযোগ নিচ্ছে স্থানীয় বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা। যৌক্তিক কারণ নেই, অথচ লাগাম ছাড়াই ছুটছে দাম। তাই বাজার দর নিয়ন্ত্রণে নজরদারির দাবি ক্রেতাদের। মাসুম আক্তার, এখন রাজশাহী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম এখন সকালে। 7 বছরেও শেষ হয়নি বরিশালের 200 শয্যা বিশিষ্ট শহীদ সুকান্তবাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। গণপূর্ত বিভাগ জানায় দ্রুতই হাসপাতালের কাজ শেষে হস্তান্তর করা হবে। আর স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের কার্যক্রম পুরোপুরিভাবে চালু হলে বরিশাল বিভাগের মানুষ উন্নত চিকিৎসা পাবে। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল বিভাগে শিশুদের উন্নত চিকিৎসার জন্য একমাত্র ভরসার স্থল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানে প্রতিদিনই ধারণ ক্ষমতার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি রোগী ভর্তি হয়। জায়গা সংকুলন না হওয়ায় অনেকেই চিকিৎসা নেয় মেঝেতে। এছাড়াও সেবা নিতে রোগী ও তার স্বজনদের পড়তে হয় নানা ভোগান্তিতে। অনেক ভোগান্তি পড়তে হয়, আমাদের মেডিকেল যেতে হয়, বিভিন্ন জায়গায় ডাক্তার দৌড়াইতে হয়। এইটা যদি উদ্বোধন হয়ে যেত তাহলে আমাদের একটু সুবিধা হইতে। যদি আমাদের আশেপাশে হাতের নাগালে যদি এই শিশু হাসপাতাল উদ্বোধন হয়, সেক্ষেত্রে শুধু আমরা বাচ্চাদের চিকিৎসার্থে এখানেই আসতে পারি। শিশু হসপিটালটা দীর্ঘদিন ধরে কাজ চলতেছে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এজন্য বরিশাল শেরেবাংলা হসপিটালে খুব চাপ পড়ছে। শিশুদের জন্য স্পেশালাইজড হাসপাতাল, আমি বলবো যে মা ও শিশুদের জন্য স্পেশালি হাসপাতাল দরকার আছে। এমন পরিস্থিতিতে শিশুদের উন্নত চিকিৎসায় 2017 সালে নগরীর আমানতগঞ্জ এলাকায় বিশেষায়িত শিশু হাসপাতাল তৈরির উদ্যোগ নেয় সরকার, যেখানে সাধারণ শিশু ওয়ার্ড, রেডিওলজি, ডায়াগনস্টিক, প্যাথোলজি, অপারেশন ব্লক, থেরাপি বিভাগ সহ থাকবে প্রশাসনিক ব্লক ও সম্মেলন কক্ষ। তবে নির্মাণ কাজ 2 বছরে শেষ হবার কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 7টি বছর। মূল ভবনের নির্মাণ শেষে বর্তমানে চলছে রং করা, ইলেকট্রিক লাইন, সড়ক মেরামত, লিফট সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। তো এটা দ্রুত গতিতে কাজ চলছে, আমার বিশ্বাস অতি সম্প্রতি এটা উদ্বোধন হবে এবং যদি হয় সেখানে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায় থেকে যে শিশু রোগীরা আসে তার একটা ভালো চিকিৎসা পাবে বলে আমি বিশ্বাস করি। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছে করোনা এবং অর্থ সংকটে প্রকল্পের কাজ দীর্ঘায়িত হয়েছে, তবে প্রায় 95% কাজ শেষ। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। আমরা আশা করছি আগামী 30শে নভেম্বর 2024-এর মধ্যে সকল কাজ সম্পন্ন করে আমরা প্রত্যেক সংস্থার নিকট হস্তান্তর করতে পারব। বরিশাল বিভাগে বিশেষায়িত শিশু হাসপাতাল না থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এমন অবস্থায় শহীদ সুকান্তবাবু শিশু হাসপাতালটি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। অমিত হাসান, এখন বরিশাল। নানা সংকটে জর্জরিত শরীয়তপুরের একমাত্র রেনু এবং পোনা উৎপাদনকারী সরকারি হ্যাচারি। জেলার মৎস্য খামারিদের সুবিধার্থে সরকারিভাবে হ্যাচারি প্রতিষ্ঠা করা হলেও তা কোনো কাজেই আসছে না। বাধ্য হয়ে খামারিদের নির্ভর করতে হচ্ছে অন্য জেলার উপর। সংকট সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার একমাত্র রেনু পোনা উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি। শরীয়তপুর থেকে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান, ছবি তুলেছেন সজীব খান। দেশে খামার ভিত্তিক মাছ উৎপাদনে তৃতীয় অবস্থানে শরীয়তপুর। জেলায় রয়েছে 5 শতাধিক মৎস্য খামার। লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। মৎস্য খামারিদের সুবিধার্থে 2019 সালে 6 একর জমিতে গড়ে তোলা হয় গোসাইরহাট কার্প হ্যাচারি কমপ্লেক্স। কিন্তু শুরু থেকেই নানা সংকটে জেলার একমাত্র রেনু ও পোনা উৎপাদনকারী হ্যাচারিটি। উৎপাদন বন্ধ থাকায় অযত্নে অবহেলায় পড়ে আছে এখানকার স্থাপনা ও যন্ত্রাংশ। রেনু ও পোনা উৎপাদনের গুরুত্বপূর্ণ কক্ষটি ব্যবহার হচ্ছে কর্মচারীদের রান্নাবান্না ও বাসস্থান হিসেবে। এছাড়া পানি সরবরাহের জন্য যে পাম্প যন্ত্রটি বসানো হয়েছে শুরুর দিন থেকেই বিকল সেটি। অযত্নে অবহেলায় ধ্বংসের মুখে প্রতিষ্ঠানটি। এগুলো হচ্ছে বোতল, রেনু উৎপাদন করা বোতল, এখানে উৎপাদন হচ্ছে না, আমাদের নলকূপের সমস্যা। এখানে তো আমাদের পানির সমস্যা কারণে আমরা এই মাছটা উৎপাদন করতে পারতেছি না ভালো করে। যেটুকু করার দরকার সেটুকু আমরা করতে পারতেছি না।
এছাড়া পোনা উৎপাদনে নির্মিত কংক্রিটের চৌবাচ্চার গভীরতা বেশি হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে চৌবাচ্চার পানি উপচে ভেসে যায় পোনা। পুরো হাতিটা তলা যায়, একটার মাথা আটটা চলে যেতে চায়, পানি যখন আটকা যায়। এই জন্য আমাদের খুব ড্রেনটা আমাদের খুবই দরকার, মানে ড্রেন হলে আমরা পানিটা বাইরে নেওয়ার মতো সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হয়। জেলায় সরকারি বেসরকারিভাবে আর কোনো হ্যাচারি গড়ে না ওঠায় মাছ চাষিদের নির্ভর করতে হয় ময়মনসিংহ বা যশোরের উৎপাদিত রেণু পোনার ওপর। এতে সঠিক সময়ে পোনা সংগ্রহ করতে না পারা সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শরীয়তপুরের ব্যবসায়ীরা। বর্তমানে এই ময়মনসিংহ ব্রাক হ্যাচারি থেকে পোনা আনি, সেখানে পোনা আনতে গিয়ে আমার 2 দিন টাইম খরচ হয়, আবার যাতায়াতের টোটাল 20 থেকে 25,000 টাকা আমার খরচ হয়। বাইরের জেলা থেকে আনাতে আমাদের পোনা অনেক মারা যায় এবং অনেক আমাদের লোকসান হইতে হয়। তখন দেখা গেছে যদি আমরা 1000 পোনা এবারে যদি আনি তাহলে আমাদের এখানে 200-300 পোনা আমাদের কাটা যায়। রুই, কাতল, মিরকেল এগুলি আমরা চাষ করি। এই পোনাগুলি আমাদের দেশের এই হ্যাচারির থেকে যদি আমরা পাইতাম তাইলে আমরা লাভবান হইতাম। হ্যাচারিটিতে রেণু ও পোনা উৎপাদন বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি নির্মাণ ত্রুটির কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। আমরা এবার পরিকল্পনা করেছি আরেকটি ছোট ডিপ টিউবওয়েল বসিয়ে 6টি অথবা 5টি বোতল চালু করে গুণগত মানসম্পন্ন পোনা তৈরি করার জন্য। আমরা যদি এটা তৈরি করতে পারি তাহলে গোসাইরহাট সহ শরীয়তপুর জেলায় আমরা গুণগত মানসম্পন্ন রেণু ও সরবরাহ করতে পারবো এবং পোনা সরবরাহ করতে পারবো। এতে আমাদের চাষিরা উপকৃত হবে এবং অত্র অঞ্চলের মাছের উৎপাদন বাড়বে। সংকট সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার একমাত্র রেণু ও পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এখন সকালের সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত এখন সকালে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত উত্তর কোরিয়াকে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া। এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ব্রিটিশ গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টার। এর বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অস্ত্র এবং সেনা দিয়ে রাশিয়াকে উত্তর কোরিয়া ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। তবে এর পেছনে আরও বড় কোনো চক্রান্তের আশঙ্কায় উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এমন খবরে গেল অক্টোবর থেকে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে যুদ্ধ উত্তেজনা। প্রশ্ন ওঠে, কিয়েভ মস্কোর লড়াইয়ের মাঝে ঠিক কোন স্বার্থে সরাসরি জড়িয়ে পড়ল পিয়ংইয়ং? এমন রহস্যে উদ্বিগ্ন হয়ে পড়তে দেখা যায় ইউক্রেন সহ তার পশ্চিমা মিত্রদের। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ব্রিটিশ গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টারের দাবি, চলতি বছরের মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত উত্তর কোরিয়ায় 10 লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ করেছে রাশিয়া। এর জন্য উত্তর কোরিয়ার তেলবাহী ট্যাঙ্কারগুলো অন্তত 43 বার রাশিয়ার পূর্বাঞ্চলে থাকা ভোস্টনি বন্দরে ভিড়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এসব দাবি করেছে সংস্থাটি। প্রমাণ হিসেবে তেলবাহী ট্যাঙ্কারের আরও 2টি ছবি গণমাধ্যমে তুলে ধরেছে ওপেন সোর্স সেন্টার, যেখানে দেখা যায় রাশিয়ায় খালি ট্যাঙ্কার পাঠিয়ে তাতে তেল ভর্তি করে নিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধে ইন্ধন যোগাতে উত্তর কোরিয়া অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করাতেই রাশিয়া তাদের তেল পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। এই তেল সরবরাহ কোরীয় উপদ্বীপ, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলেছে বলেও অভিযোগ তোলেন তিনি। এমনকি এও বলেন যে কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পিয়ংইয়ং এর উপর নির্ভরশীল হয়ে উঠছে মস্কো। এদিকে মস্কো পিয়ংইয়ং এর এই সেনা তেল বিনিময় প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী বছরে সর্বোচ্চ 5 লাখ ব্যারেলের বেশি তেল কিনতে পারবে না উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে উত্তর কোরিয়াকে দূরে রাখতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা উপেক্ষা করে পিয়ংইয়ং 9 মাসে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল সংগ্রহ করেছে। সবশেষ 5 নভেম্বর উত্তর কোরিয়ার কয়েক হাজার সৈন্যকে রাশিয়ায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার শক্তিকে বাড়াতে এবং উত্তর কোরিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সরবরাহ ব্যবস্থা সাহায্য করছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিস্ফোরিত উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধারের পর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া দাবি করছে যে মস্কোকে সহায়তা করতে কামান এবং রকেট দিয়ে 16,000 শিপিং কন্টেইনার ভর্তি করেছে পিয়ংইয়ং। এ অবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিম জং উন ভ্লাদিমির পুতিনের প্রতি তার সমর্থন আরও বাড়ালে বিনিময়ে তেল ছাড়া পিয়ংইয়ং আর কি পেতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই অংশ হিসেবে পিয়ংইয়ংকে তার স্পাই স্যাটেলাইট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করতে মস্কো প্রযুক্তি সরবরাহ করতে পারে বলে শঙ্কায় দক্ষিণ কোরিয়া। যুক্তি হিসেবে সিউল বলছে, বড় ধরনের স্বার্থ ছাড়া কোনো দেশই শুধু তেলের বিনিময়ে নিজ দেশের সেনাদের অন্য দেশের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। উন্নত এবং অনুন্নত দেশগুলোর মতবিরোধের জেরে অতিরিক্ত সময় চলছে COP29 জলবায়ু সম্মেলন। জলবায়ু সম্মেলন পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অনুন্নত দেশগুলোকে বছরে $25,000 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খসড়া প্রস্তাবে। যদিও একে ন্যায়সম্মত নয় দাবি করে বরাদ্দ আরও বাড়ানোর আবেদন জানিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। দুই পক্ষকেই আপোষ করার আহ্বান ছিল জাতিসংঘ মহাসচিবের কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন নাফি আরমান মনন। শুক্রবার শেষ হবার কথা থাকলেও ধনী ও গরিব দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে অতিরিক্ত সময়েও চলছে COP29 জলবায়ু সম্মেলন। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অনুন্নত দেশগুলো বছরে $25,000 কোটি পাবে। এই অর্থের যোগান দেবে উন্নত দেশগুলো। খসড়া প্রস্তাব উত্থাপনের পর সম্মেলনের মধ্যেই শুরু হয় সমালোচনা। আজারবাইজানের বাকুতে 2 সপ্তাহের এই জলবায়ু সম্মেলনে বিশ্ববাসীর মধ্যে বিভেদ লক্ষণীয়। পানামার জলবায়ু মন্ত্রী ধনী রাষ্ট্রগুলোর এই প্রস্তাবকে হাস্যকর হিসেবে অভিহিত করেছেন। অভিযোগ করেন, উন্নত রাষ্ট্রগুলো চায় পৃথিবী নামক গ্রহটি পুড়ে যাক। উল্টোদিকে বার্তা সংস্থা রয়টার্সকে ইউরোপীয় এক মধ্যস্থতাকারী জানান, প্রস্তাবিত অর্থের পরিমাণ অনেক বেশি, যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তবে COP29 প্রেসিডেন্সির লিড নেগোশিয়েটরের দাবি, খসড়া চুক্তিটি ন্যায়সম্মত নয়। শেষ মুহূর্ত পর্যন্ত অর্থ বাড়াতে কাজ করার কথা জানান তিনি। দাতা ও গ্রহীতা দুপক্ষকেই আপোষ করার আহ্বান ছিল জাতিসংঘ মহাসচিবের কণ্ঠে। What now matters is how to find a compromise that allows for an ambitious result. মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের মাধ্যমে পৃথিবীকে ধ্বংসের মুখে ফেলছে ধনী রাষ্ট্রগুলো। তবে তাদের এই পদক্ষেপের মধ্যে কোনো অনুশোচনাবোধ নেই। উল্টো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোয় বরাদ্দের ক্ষেত্রে রয়েছে ভিক্ষাদানের মনোভাব। তাই বাকুতে খসড়া প্রস্তাব উত্থাপনের পর তৈরি হয় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি। সম্মেলনস্থল ঘিরে বিক্ষোভ করতে থাকেন জলবায়ু কর্মী ও সাধারণ জনগণ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 6 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা। ক্রীড়া এবং সামাজিক সংগঠনের উদ্যোগে শহরের সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জেলায় প্রথমবারের মতো এমন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, আগ্রহীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। রশন, আসলে আজকে সকাল থেকে কিন্তু এই যে চলেন হাঁটি স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে এবং ক্রীড়া সংগঠন, এর মাধ্যমে কিন্তু আজকে চাঁদপুরে প্রথমবারের মতো ম্যারাথন হাঁটা প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়েছে, আয়োজন করা হয়েছে এবং সকাল 7টা নাগাদ কিন্তু এই আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মহসিন উদ্দিন। আসলে আমরা দেখতে পেয়েছি ফজরের নামাজের পর থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই সংগঠনের আয়োজিত এই যে ম্যারাথন হাঁটা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তারা দূর দূরান্ত থেকে আসেন এবং যারা প্রতিনিয়ত কিন্তু এই সংগঠনের মাধ্যমে তারা কিন্তু গ্রুপবদ্ধভাবে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু
হাঁটা চলা করে থাকেন। কিন্তু আজকে দেখতে পেয়েছি যে চাঁদপুর সরকারি কলেজের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যেমন দেখতে পেয়েছি স্কুল কলেজে পড়ুয়া ছাত্র কিংবা ছাত্রী, তেমন কিন্তু দেখতে পেয়েছি অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের, ব্যবসায়ী থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষের কিন্তু আজকে মিলন মেলা হয়েছে। কিছুক্ষণ আগে এই যে ম্যারাথন হাঁটা প্রতিযোগিতা হয়েছে সেখানে কিন্তু যারা বিজয়ী হয়েছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রাতরাশের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং তারা গ্রহণ করছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের চাঁদপুরের এক গণমাধ্যম কর্মী আলম পলাশ তিনি কিন্তু এই চলেন হাঁটি এই যে সংগঠন তা কিন্তু শুরু করেছেন এবং তার মাধ্যমে কিন্তু এই কার্যক্রমের মাধ্যমে আজকে প্রায় 4 শতাধিক অংশগ্রহণকারী কিন্তু এই ম্যারাথন হাঁটা প্রতিযোগিতা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে প্রান্তিক পর্যায়ে যখন যারা রয়েছেন এই সমস্ত জেলা শহরে কিন্তু প্রথমবারের মতো এই আয়োজন করাতে কিন্তু তারা বেশ উদ্বুদ্ধ। আসলে তারা বলছেন যে যখন মানুষ স্বাভাবিক হাঁটা চলাচল বন্ধ হয়ে যায়, বিশেষ করে যান্ত্রিক এই জীবনযাপনের কারণে তথ্য প্রযুক্তির এই যুগে অনেকেই কিন্তু এখন নতুন প্রজন্ম যারা আছেন তারা কিন্তু খেলাধুলা কিংবা হাঁটা শরীর চর্চার দিকে কিন্তু খুব একটা মনোনিবেশ করছেন না, যার কারণে কিন্তু শিশু বেলা থেকে তাদের অনেকেরই কিন্তু নানান ধরনের রোগ কিন্তু তাদের শরীরে বাসা বাঁধছে এবং এই ধরনের আয়োজনের কারণে কিন্তু তারা বেশ উদ্বুদ্ধ হচ্ছেন এবং তারা বলছেন যে যদি শিশু থেকে বা অল্প বয়স থেকে যদি হাঁটাচলা কিংবা শারীরিক কসরতের সুযোগ তারা যদি পেয়ে থাকেন কিংবা তাদের যদি সেই বিষয়টি যদি আয়ত্ত নেওয়া থাকে তখন কিন্তু আসলে তারা রোগ মুক্ত একটি সমাজ গড়তে পারবেন এবং একই সাথে আয়োজকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে তাদের মূল উদ্দেশ্যই হলো একটি স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে তোলা এবং যাতে করে এর মাধ্যমে যাতে পরবর্তীতে যখন বয়স হবে কিংবা বয়সকালে যাতে নানান ধরনের যে রোগ আছে তা থেকে যাতে বাঁচতে পারে। আমি আসলে কথা বলেছিলাম এই আয়োজকের অন্যান্য সদস্যদের সাথেও, তারা বলছেন যে আসলে এই আয়োজনকে সফল করার জন্য পুলিশ বিভাগ থেকে শুরু করে বিভিন্ন যেই বিএনসিসি কিংবা স্কাউট রয়েছেন, স্বেচ্ছাসেবী যেই সংগঠন রয়েছেন তারাও কিন্তু বেশ আন্তরিকতার সাথে তাদেরকে এই প্রোগ্রাম শেষ করার জন্য বেশ সহযোগিতা করে যাচ্ছেন এবং পাশাপাশি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 6 জন চিকিৎসকের মাধ্যমে কিন্তু আজকে চিকিৎসকদের একটি টিম কিন্তু রাখা হয়েছে এবং যার মাধ্যমে কিন্তু যে মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু প্রায় 500 মানুষের কিন্তু আসলে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদেরকে সেবা দেওয়ার কিন্তু একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আসলে এই প্রতিযোগিতায় কে বিজয়ী হয়েছে, কে বিজিত হয়েছে আসলে সেটা কিন্তু মুখ্য না, সবারই কিন্তু একটাই উদ্দেশ্য যে হাঁটুন চলুন হাঁটুন এবং এই যে স্লোগান, এই স্লোগানকে ধারণ করে তারা আসলে সামনের দিনগুলো তো হাঁটতে চায় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চায় বলে কিন্তু আসলে প্রতিযোগিতারা জানিয়েছেন এবং যাদের আয়োজনে এই প্রতিযোগিতা তারাও কিন্তু আসলে এটা বিশ্বাস করছে। তো সবকিছু মিলিয়ে রসন হয়েছিল আমার চাঁদপুর থেকে। চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 6 কিলোমিটার ম্যারাথন হাঁটা প্রতিযোগিতা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। 24-এর গণ অভ্যুত্থানে হতাহতদের চিকিৎসা দিয়ে আইনি ঝামেলায় অনেক বেসরকারি হাসপাতাল, আছে মুনাফা লোটারও অভিযোগ। আকর্ষণীয় বিজ্ঞাপন আর বিদেশি মোড়কে নকল প্রসাধনীর ছড়াছড়ি, অথচ দেশেই হচ্ছে বিশ্বমানের পণ্য উৎপাদন। মাঠে মাঠে ধান কাটা উৎসব, চলছে নবান্নের আয়োজন। ভালো ফলন হওয়ায় লাভ নিয়ে আশাবাদী কৃষক। এখন ধান কাটছে, বানতে আছে, ঝাড়টি হবে। ফসল যা হয়েছে ভালো হয়েছে, তবে এবছর খরচ পড়েছে বেশি। শেষ করছি এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।